দেশের বাজারে যখন তখন বাড়িয়ে দেয়া হচ্ছে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম। হয়রানির শিকার সাধারণ মানুষ। দ্রুত ওষুধ নীতি প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। কাল ঢাকা আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কর্ণফুলীর নিচে টানেল নির্মাণ সহ 25টি মেগা প্রকল্পের সম্ভাবনা। ঋণ চুক্তির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। বিদেশমুখী মানুষের চাপ সামলাতে গিয়ে রাজধানীর প্রবাসী ভবনে হিমশিম অবস্থা। অব্যবস্থাপনা সহ নানা হয়রানির অভিযোগ। ঢাকার বাইরে কার্যক্রম চালুর সিদ্ধান্ত। বছরের পর বছর অচল পড়ে আছে রাজশাহী মহানগরীর স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার বাতি। সমস্যার সমাধানের আশ্বাস সিটি মেয়রের। এবং টানা সপ্তম সিরিজ জয়ের স্বপ্ন পূরণ না হলেও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অর্জন কম নয়, মত ক্রিকেট বিশ্লেষকদের। টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা সমর্থকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। দেশের বাজারে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম। এতে একদিকে যেমন চিকিৎসায় বেড়ে যাচ্ছে, অন্যদিকে বাড়ছে রোগীদের হয়রানি। এ বিষয়ে ওষুধ অধিদপ্তরের ভাষ্য, যৌক্তিক কারণেই দাম বাড়ছে ওষুধের। আর বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ নীতি প্রণয়ন করা গেলে সমাধান আসবে সমস্যার। রিপোর্ট শাফিন জাহিদের। সপ্তাহখানেক আগেও নিউরো বি ও ক্যালবোডি নামে ব্যথা এবং ক্যালসিয়ামের এই ওষুধের দাম ছিল 150 টাকা। হঠাৎ করে বাড়িয়ে বাজারে এখন সর্বোচ্চ খুচরা মূল্য হিসেবে বিক্রি হচ্ছে 240 টাকা করে। এছাড়াও গত এক মাসের ব্যবধানে বেড়েছে বেশ কিছু ওষুধের দাম। গত এক বছরের হিসেবে দেখা যায় বিভিন্ন ওষুধের দাম বেড়েছে কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি। জরুরি ও অত্যাবশ্যকীয় এসব ওষুধের দাম বাড়ানোর ফলে চিকিৎসা ব্যয়ের পাশাপাশি বেড়েছে রোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের হয়রানিও। আগে ওষুধ নিছি না, এখন নিতে দাম সব বেড়ে গেছে। এই ট্যাবলেটটা ছিল আগে আপনার 150 টাকা, এখন বাড়ছিল আপনার 240 টাকা। আমার শুরু হলো স্কোয়ার, শেষ করে একবারে লাস্ট পর্যন্ত। পার পিছে 10 টাকা বাড়লে খেতে পারে, কিন্তু 60 টাকা বাড়ে কেমনে খাবে একটা রোগী? ওই একটা বাড়ানো দেখলে আর সবকিছুই এক সিরিয়ালে বাড়ায়। কিসের জন্য বাড়ায়, কি জন্য বাড়ায়, এটা তো আমাদের দেখা দিচ্ছে না। দেশের বাজারে 14,000-এরও বেশি ওষুধ রয়েছে। এর মধ্যে জেনেরিক বা মূল ওষুধের সংখ্যা 3,000। আর জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে সরকার দাম নিয়ন্ত্রণ করে মাত্র 117টির। আর বাকিগুলোর ক্ষেত্রে দাম নির্ধারণের স্বাধীনতা ওষুধ ব্যবসায়ীদের হাতে। ওষুধের দাম বাড়ার কারণ জানতে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাদের। তবে সরকারের যে প্রতিষ্ঠানটি তদারকির দায়িত্বে রয়েছে, নীতিগত প্রশ্নের অজুহাত দেখিয়ে ওষুধ ব্যবসায়ীদের পক্ষেই সাফাই গাইলেন এর পরিচালক। নিশ্চয়ই প্রতিষ্ঠানগুলো কিছু লজিক, কিছু রেশনালিটি এগুলো কনসিডারেশন করে এগুলা করেছে। যখন তার মার্কেটিং কস্টিং বেড়ে যায়, কাঁচামালের দাম বেড়ে যায়, প্যাকেজিং এর দাম যখন বেড়ে যায়, সঙ্গতভাবেই সে ওই সমস্ত দিকে যায়। বর্তমানে দেশে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সংখ্যা 736টি। এর মধ্যে শুধু অ্যালোপ্যাথিক ওষুধ তৈরি করে 207টি প্রতিষ্ঠান। আর হাতে গোনা কয়েকটি কোম্পানি নিয়ন্ত্রণ করে 80 থেকে 85% ওষুধের বাজার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম বিষয় ছিল স্বাস্থ্যনীতির অংশ হিসেবে জাতীয় ওষুধ নীতি প্রণয়ন করা। তাই বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ওষুধের কোনো নীতি কার্যকর করা গেলে একদিকে যেমন ওষুধের নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত করা যাবে, অন্যদিকে বিভিন্ন সময়ে ওষুধের দাম নিয়ে যে প্রশ্ন ওঠে সে বিষয়টিরও পরিত্রাণ পাওয়া যাবে। ওষুধ নীতি যেটা নাকি জমা দেওয়া আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, সেখানে কিন্তু বলা আছে যে ওষুধের মূল্য কিভাবে নিয়ন্ত্রিত হবে, ওষুধের মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতাটা কার থাকবে, কতটুকু থাকবে। তারা এও বলছেন, ওষুধের দাম বাড়ার পেছনে অনেক ক্ষেত্রে দায়ী থাকেন বিক্রেতারাও। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা। মেয়াদের চাপ চরম, হাতে ফেলে বোনাসটা। কথা আর ইন্টারনেটের বেস্ট অফারে শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। 25টি মেগা প্রকল্পে রেকর্ড বিনিয়োগের চুক্তির সম্ভাবনা নিয়ে কাল ঢাকা আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, তার এ সফরে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি অবকাঠামো নির্মাণে দুদেশের মধ্যে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার।
তবে চীনের সঙ্গে বাংলাদেশের রেকর্ড যে ঋণ চুক্তি হতে যাচ্ছে তাতে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত থাকছে এহসান জুয়েলের রিপোর্টে। বিশ্বজুড়ে বাড়ছে চীনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাব। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি দেশটির সঙ্গে বাংলাদেশের 2015 সালে লেনদেন হয়েছে $14.70 কোটি। বাংলাদেশের মোট বাণিজ্যের 26.50% চীনের সঙ্গে হলেও এর 85%ই দেশটির অনুকূলে। চীনের সঙ্গে 4 দশকের কূটনৈতিক সম্পর্ক থাকলেও দীর্ঘ 30 বছর পর এবার দ্বিতীয়বারের মতো দেশটির কোনো প্রেসিডেন্ট আসছেন ঢাকায়। বিনিয়োগে বাংলাদেশে বড় সহযোগী দেশ হিসেবে তাই অনেক স্বপ্নের এই সফর। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে 25টি প্রকল্পে 20 বিলিয়নেরও বেশি আর্থিক সহযোগিতার জন্য চীনের কাছে প্রস্তাব পাঠানো হলেও 12 বিলিয়নের মতো সহযোগিতার আশ্বাস আসতে পারে। উল্লেখযোগ্য মেগা প্রকল্পগুলোর মধ্যে গুরুত্ব পাচ্ছে অবকাঠামো, বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, তথ্য প্রযুক্তি ও ব্লু ইকোনমি খাতে। এই ভিজিটে আমরা যে জিনিসটা হবে, চায়না যেটা চাইবে যে এই অঞ্চল যেন সুসংগত হয়। উন্নয়ন যেটা করছে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, সেটা শান্তিপূর্ণভাবে করছে, অন্য কোনো রাষ্ট্র যেন হুমকি সৃষ্টি না করে। তো বাংলাদেশ স্বাভাবিকভাবেই এই চীনের এই ধরনের পররাষ্ট্রনীতি প্রচন্ডভাবে উৎসাহিত বোধ করছে। সেটাও একটা ফিজিবিলিটি হবে যে এই অঞ্চলের ট্রেড বিজনেস করতে গেলে, ব্লু ইকোনমি ডেভেলপ করতে গেলে চায়না কতটুকু সহায়তা করতে পারে। এই সফরে বাংলাদেশের সাথে কোনো দেশের রেকর্ড ঋণ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অর্থনীতিবিদরা বলছেন চীনের কঠোর ঋণ নীতির ব্যাপারে সতর্ক হয়ে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। সরকারের উচিত হবে এই প্রকল্পগুলো নিয়ে নেগোসিয়েট কালে যেন সুদের হারটি যাতে যথাসম্ভব নিচু পর্যায়ে রাখা যায়। সবচেয়ে ভালো হয় এটি যদি 1%-এর নিচে, যেভাবে আমরা মাল্টিল্যাটারাল এজেন্সিগুলো থেকে টাকা পাই তার কাছাকাছি যদি রাখা যায়, 2 বা 3 না করে 10 বছরের মতো গ্রেস পিরিয়ড এবং রিপেমেন্ট পিরিয়ড যদি এজেন্সিগুলো যেভাবে দিয়ে থাকে 30-40 বছরের, এরকম যদি করে নেওয়া যায় তাহলে আমাদের দীর্ঘমেয়াদে এই সমস্ত ঋণের যে রিপেমেন্টের জন্য যে একটা ডেট রিপেমেন্টের যে চাপ, সেটি তুলনামূলকভাবে সহনীয় হবে। সফরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকারের সাথে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট। শি জিনপিং এর ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে বাংলাদেশে যোগদানের যে প্রস্তাবনা, সেটি চূড়ান্ত হতে পারে এই সফরে। এছাড়া মধ্যমায়ের দেশের পথে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেখানে অবকাঠামো এবং সড়ক যোগাযোগ খাতে যে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন, সে চাহিদার অনেকটুকু মিটতে পারে এইবার। তাই কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিশ্লেষকদের আগ্রহের জায়গা চীনের প্রেসিডেন্টের এই সফর থেকে কতটা কৌশলী হতে পারে বাংলাদেশ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সব জটিলতার অবসান ঘটিয়ে চীনা প্রেসিডেন্টের সফরে বাস্তবে রূপ নিতে যাচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ। এর ব্যয় ধরা হয়েছে 8,000 কোটি টাকা। এই টানেলকে কেন্দ্র করে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় চীনের সাংহাই নগরীর আদলে গড়ে উঠবে বিশেষ অর্থনৈতিক জোন চায়না সিটি, যেখানে 750 একর জায়গায় স্থান পাবে 150 ভারী শিল্প কারখানা। কাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একসময় চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণকে কল্পনা বলে মনে করা হতো। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 8,000 কোটি টাকার বৃহৎ এই প্রকল্পের বাস্তব রূপ দিতে 14 অক্টোবর বাংলাদেশ আসছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি যৌথভাবে 3140 মিটার দৈর্ঘ্যের এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। চাইনিজ বিনিয়োগকারীরা সরাসরি বিনিয়োগ করতে পারবে 774 একর জমিতে। এই চাইনিজ ইকোনমিক জোনটা আগামী 14 তারিখ চায়নার প্রেসিডেন্ট যখন আসবেন, ওনার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এটা ঢাকা থেকে সরাসরি করা হবে। চীন সরকারের আর্থিক সহায়তায় নগরী পতেঙ্গার নেভাল থেকে শুরু হয়ে এই টানেল শেষ হবে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায়। নদীর তলদেশ দিয়ে চলাচল করবে সব ধরনের যানবাহন। আর আনোয়ারা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সাংহাই নগরীর অনুকরণে গড়ে তোলা হবে সবগুলো স্থাপনা। ঢাকা বা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কক্সবাজারের একটা কানেক্টিভিটি ডেভেলপ করবে এবং এই কানেক্টিভিটির ফলে দক্ষিণ চট্টগ্রামে একটা নতুন শহর গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। অর্থনৈতিক অঞ্চলে মূলত জাহাজ নির্মাণ, তৈরি পোশাক, ঔষধ, বৈদ্যুতিক সামগ্রী, প্লাস্টিক, তথ্য প্রযুক্তি এবং মেডিকেল যন্ত্রপাতি নির্মাণ কারখানা গড়ে তোলা হবে, যার 30% বিনিয়োগ করবে চীন সরকার এবং বাকিটুকু বিনিয়োগ করবে দেশটির ব্যবসায়ীরা। টেক্সটাইল এবং টেক্সটাইলের অ্যাক্সেসরিজ রিলেটেড ইন্ডাস্ট্রিজ এখানে রিলোকেট হবে। এছাড়া কেমিক্যাল সেক্টরের বেশ কিছু ইন্ডাস্ট্রিজ এখানে হবে। প্রযুক্তিভিত্তিক অনেক শিল্প
চীনারা, এমনকি রিসার্চ সেন্টারও এখানে স্থাপিত হইতে পারে। চায়না সিটি গড়ে তোলার জন্য 291 একর খাস জমি বাংলাদেশ ইকোনমিক জোনের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আরো 430 একর জায়গা অধিগ্রহণের পর্যায়ে রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান বেড়ে যাওয়ায় রাজধানী স্কাটনে প্রবাসী ভবনে প্রতিদিনই বাড়ছে বিদেশমুখী মানুষের ভিড়। কিন্তু পর্যাপ্ত বসার জায়গা সহ সার্বিক ব্যবস্থাপনা ভালো না হওয়ায় নানামুখী দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও তাদের সাথে আগত স্বজনদের। তবে সমস্যা সমাধানে শীঘ্রই ঢাকার বাইরে অন্যান্য বিভাগেও বিদেশগামী সার্বিক কার্যক্রম পরিচালনার কথা জানায় প্রবাসী মন্ত্রণালয়। বিস্তারিত থাকছে কাজল আব্দুল্লাহ রিপোর্টে। জীবনের বাস্তবতাকে উপলব্ধি করে এই মানুষগুলো ঘর, সংসার, মায়া মমতা ভুলে জীবিকার তাগিদে সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ পাড়ি দেয়ার। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই প্রবাসী ভবনে দ্বারস্থ হন 3.5 থেকে 4 হাজার নারী পুরুষ। তবে এত সংখ্যক মানুষের আনাগোনা হলেও ভবনটিতে নেই তাদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধা। বাথরুমের সমস্যা, গরম, ফ্যান নাই, এমন ধরেন একটা হার্টফিলের মতন যেতেছে, দেখতেছেন তো গামায় যেতেছি। লোকজন এভাবে আসলে তো অসুস্থ হবে, বা অসুস্থ হলেও তো আবার দেখার মানুষ নাই। পুরুষ মহিলা সব একসাথে গ্যাঞ্জাম হচ্ছে, আলাদা সাইড করলে ভালো হয়। খাওয়ার সমস্যা, তারপরে আবার বস্ত্র পায়খানার জন্য এখানে খুব সমস্যা হয়ে যায়, যেহেতু এটা তো মন্ত্রণালয় রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে ইচ্ছা করলেও মনে করেন যে কোনো জায়গা করা যায়, ব্যবহার করা যায় না। যাত্রীদের সঙ্গে আগত স্বজনরা অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় পার হলেও শেষ হয় না সাক্ষাৎকার। এছাড়া বিদেশ ফেরতদেরও নতুনদের মতোই সাক্ষাৎকার দিতে হয়। 9টা বাজে অফিসের ভিতরে লোক ঢুকাইছে, এখনো পর্যন্ত তার ইন্টারভিউ শেষ হয় নাই। যারা পুরান মানুষ তাদের তো কোনো ট্রেনিং বা সাক্ষাৎকার প্রয়োজন নাই, তাদেরকে একদিক করে দেখ, আর যারা নতুন তাদের সাক্ষাৎকার বা ট্রেনিং এর ব্যবস্থা করুন। অন্যদিকে বিদেশমুখী যাত্রী হিসেবে পর্যাপ্ত প্রমাণাদি থাকা সত্ত্বেও ঢাকায় আসার পথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কর্তৃক নানামুখী হয়রানির শিকার হতে হয় যাত্রীদের, এমনটাই জানান সংশ্লিষ্টরা। আমার এক যাত্রী ট্রিনা ট্রেনে আসবে চট্টগ্রাম টু ঢাকা, সে আসতে পারে না, পুলিশে আটকা, ব্যাগ ট্যাগ সব তল্লাশি, মনে হচ্ছে কিছুই ছিল না তার থেকে অবৈধ। বলে ট্যাবলেট কি ট্যাবলেট সেও বুঝতে জানে না, কথা বুঝতে পারছি। তার কাছে বিদেশের যে ট্রেনিং করছে বই ছিল, কার্ড ছিল, পাসপোর্ট ছিল। বিদেশে যাওয়ার সার্বিক কার্যক্রম ঢাকা কেন্দ্রিক না রেখে রাজধানীর বাইরেও পরিচালনা করার সিদ্ধান্তের কথা জানালো প্রবাসী মন্ত্রণালয়। চট্টগ্রাম ডিভিশনের যারা, তারা চট্টগ্রাম থেকেই ফিঙ্গারপ্রিন্ট এবং ক্লিয়ারেন্স, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স, যেটা বিএমইটি ক্লিয়ারেন্স, সেটাও চট্টগ্রাম থেকে নিতে পারছে এবং পর্যায়ক্রমে আমরা সব ডিভিশনেই ডিসেন্ট্রালাইজ করে দিব খুব শিগগিরই। এতে সব ধরনের ভোগান্তি দূর হবে বলে মনে করছে সংশ্লিষ্ট অধিদপ্তর। তাকে ঢাকা আসতে হচ্ছে না কষ্ট করে, সে ওখানে যে যাওয়ার যেগুলো ফর্মালিটিস সব সে ওখানেই করতে পারবে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, কীটনাশক ছিটানোর বিশেষ ড্রোন তৈরি করল খুলনা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগ। কৃষি উন্নয়নের স্বার্থে আইন শিথিলের দাবি গবেষকদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে যারা মানুষ হত্যা করেছে তাদের কেউ রেহাই পাবে না। গতকাল সকালে গণভবনে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, ৭৫ পরবর্তী সরকাররা সাধারণ মানুষের উপর বিভিন্ন সময় অত্যাচার নির্যাতন করেছে। মানুষ খুন করা বিএনপি জামাতের ধর্ম। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রমিক লীগের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন। বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে গণভবনে দেখা করেন সংগঠনটির নেতাকর্মীরা। এই সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তারা। অবহেলিত জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় আওয়ামী লীগ সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সরকার সব সময় অত্যাচার নির্যাতন করেছে। দেশের শ্রমিকদের স্বার্থ রক্ষা বা নিরাপত্তা না, বরং বিদেশেও যারা যাচ্ছে আমরা সেখানেও কিন্তু পদক্ষেপ নিচ্ছি। এখন যারা সংগ্রাম করে, যুদ্ধ করে, বিজয় অর্জন করে, যাদের নেতৃত্বে তারা যখন সরকারে থাকে তখনই দেশের উন্নতি হয়। উড়ে এসে যারা জুড়ে বসে, অবৈধভাবে যারা ক্ষমতা দখল করে আর রাতারাতি অমনি ক্ষমতা নিয়েই বলবে আজকে আমি প্রেসিডেন্ট হলাম, তারা দেশের উন্নতি করে না। ৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর আমরা সেই খেলাই দেখেছি একেবারে ২১ বছর পর্যন্ত। নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার মামলায় জড়াচ্ছে, বিএনপির এমন অভিযোগ খণ্ডন করে প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ পুড়িয়ে মেরেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে। এই মহিলা কোর্টে যে মামলা মোকাবেলাই করতে সাহস পায় না, তার একটাই কারণ যে এতিমের টাকা তো চুরি করেছে। আর এই যে এতগুলি মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের লোকরা বলে মিথ্যা মামলা। কোনটা মিথ্যা মামলা? তারা কি মানুষ পোড়ায় নাই? তারা মানুষ পোড়ায় মারবে আর তাদের বিরুদ্ধে মামলা হবে না?
কত আহ্লাদের ব্যাপার, আমি সেটাই চিন্তা করি। এই যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্যই তো এত মানুষ খুন। যারা এদেরকে এভাবে মন্ত্রী করেছে, লাখো শহীদের রক্ত পতাকা দিয়েছে, তো তাদের বিচার কেন হবে না? তাদের বিচারও হতে হবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রমিক লীগকে শক্তিশালী করার পাশাপাশি শ্রমিক স্বার্থ রক্ষায় নেতাকর্মীদের কাজ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সমস্ত সেক্টর যেন আমাদের একটা সংগঠনটা থাকে। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এবারে আওয়ামী লীগের সম্মেলন যে কোনো বারের চেয়ে বেশি সফল ও ঐতিহাসিক হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়াও সম্মেলনের পাশাপাশি দল সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামাল। গতকাল দুপুরে ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিশেষ বর্ধিত সভায় তারা এই কথা বলেন। আমাদের রাজনৈতিক দল আওয়ামী লীগ তার কাউন্সিল হতে যাচ্ছে, আমরা তার পরেই আমাদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের আর বেশি দিন বাকি নেই। মনে রাখতে হবে, আপনারা যারা নেতা কর্মী, আপনার সবাই একজন বিশেষ দূত হিসাবে আপনাদের এলাকায় কাজ করতে হবে। সম্মেলন উৎসবমুখর হবে এবং একটা যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করবে। আমাদের সম্মেলনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আশা করি ঐতিহাসিক একটা সম্মেলন অনুষ্ঠিত হবে। ডুবে যাওয়ার 16 ঘন্টা পরেও খুলনার রূপসা নদীতে 800 টন ক্লিংকার বোঝাই জাহাজটি উদ্ধারের তৎপরতা শুরু হয়নি। গতকাল বিকেলে এমভি টুঙ্গিপাড়া নামে কার্গো জাহাজটির তলা ফেটে ডুবে যায়। জেলা প্রশাসক নাজমুল আহসান জানিয়েছেন, ডুবে যাওয়া কার্গো জাহাজটি ওঠানোর জন্য প্রয়োজনীয় কারিগরি যন্ত্রপাতি না থাকায় উদ্ধার তৎপরতা শুরু করতে দেরি হচ্ছে। আগামীকাল নাগাদ উদ্ধার তৎপরতা শুরু হতে পারে বলে জানান তিনি। খুলনার সিমেন্ট ফ্যাক্টরি 7 রিং এর জন্য ক্লিংকার নিয়ে গতকাল সকালে মংলার হাড়বাড়িয়া থেকে যাত্রা করে কার্গো জাহাজটি। ওই দিন বিকেলে খানজাহান আলী সেতু এলাকায় পৌঁছালে তলা ফেটে এটি ডুবে যায়। এ সময় জাহাজের শ্রমিকরা সাঁতরে উঠতে পারলেও ডুবে যায় জাহাজের সব মালামাল। বিকট একটা শব্দ হয়, তা আমার নদীর দিকে তাকায় দেখি যে নদীর ওই যে একটা জাহাজ ছিল, আমাদের ফ্যাক্টরির সামনে অনেক জাহাজ আছে, তা ওই জাহাজটা মাঝখানে ফাইটে গেছে। প্রথমে মাথাটা ডুবছে, তারপরে পিছনটা ডুবে গেছে। তো আমরা এর ঘুরে 3 জনকে আমরা টানি নিলাম, আর 5 জন যায় আরেকটা জাহাজে যায় উঠছে। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনীর প্রতিবাদে 3 পার্বত্য জেলায় 5টি বাঙালি সংগঠনের ডাকে 24 ঘন্টার হরতাল চলছে। হরতালের সমর্থনে সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর সহ বিভিন্ন পয়েন্ট থেকে খণ্ড খণ্ড মিছিল বের করেন বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। পরে উন্নয়ন বোর্ড সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন তারা। পরে পুলিশকে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে একই চিত্র রাঙ্গামাটিতেও। হরতালের কারণে দোকানপাট সহ বন্ধ রয়েছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যান চলাচল। গতকাল এই হরতালের ডাক দেয় পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ। সংগঠনগুলোর নেতাদের দাবি, জাতীয় সংসদে সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন পাশ হওয়ায় পার্বত্য এলাকার বাঙালিরা নিজ ভূমি থেকে উচ্ছেদ হবেন। 5 বছরেও বেশি সময় ধরে রাজশাহী মহানগরীতে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাটি অচল রয়েছে। এতে নষ্ট হয়ে গেছে সিটি কর্পোরেশনের লাখ লাখ টাকার সিগন্যাল বাতি। নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে গাড়ি চালকদেরও। মেট্রোপলিটন পুলিশ বলছে, স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে ট্রাফিক নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। অবশ্য মেয়র বলছেন, অর্থ সংকট থাকলেও সিগন্যাল বাতিগুলো সংস্কারের পরিকল্পনা রয়েছে তাদের। রাকিবুল হাসানের প্রতিবেদন, আর ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। সময়ের পরিবর্তনে রাজশাহী শহরে মানুষের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। এই যান চলাচল নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন 1994 থেকে 2009 সাল পর্যন্ত 3 দফায় নগরীর 23টি পয়েন্টে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করে। সিটি কর্পোরেশনের যন্ত্র ও বিদ্যুৎ বিভাগ জানায়, 2010 সাল থেকে বিকল হয়ে পড়ে সিগন্যাল বাতিগুলো। এতে হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। নানা সমস্যায় পড়তে হচ্ছে চালক ও পথচারীদের। বাড়ছে দুর্ঘটনাও। হাত তুলে দাঁড়াতে বলে বুঝতে পারি না, অনেক সময় দেখা যায় চলে যায়, সামনে একটা গাড়ি পড়ে যায়, তখন অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বিশৃঙ্খলভাবে চললে কিন্তু যানজট হয়েই যায়। শৃঙ্খলা ঠিক রাখার জন্য যানজটে ট্রাফিক সিগন্যাল লাইট প্রয়োজন। সিঙ্গেল লাইট বাতি না থাকার জন্য সমস্যা হচ্ছে, ট্রাফিক জ্যাম বেঁধে যাচ্ছে সেখানে। 5 বছরে রক্ষণাবেক্ষণের অভাব ও নানা দুর্ঘটনায় পড়ে সিগন্যাল বাতিগুলো বিকল হয়েছে। মেট্রো পুলিশের শীর্ষ এই কর্মকর্তা বলছেন, বাতিগুলো সচল হলে ট্রাফিক নিয়ন্ত্রণ সহজ হবে। আমরা
সিটি কর্পোরেশন যোগাযোগ করব যে তারা যত দ্রুত আমাদের ট্রাফিক লাইট ঠিক করে দিতে পারে তাহলে আমরা নিশ্চিতভাবেই ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে ভালো হবে এবং নগরবাসীর সুবিধা ভোগ করবে। অবশ্য মেয়র বলছেন সিগন্যাল বাতিগুলো পুনঃস্থাপন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে কর্পোরেশনের, তবে অর্থের অভাবে সম্ভব হচ্ছে না। পুনরায় চালু করতে এগুলো কিরকম খরচ হবে আর কি এস্টিমেট করতে দিয়েছি। এস্টিমেট হয়ে গেলে আমরা টেন্ডারে যাব, টেন্ডারে গেলে ওগুলো আবার ঠিক হবে আর কি। তার আগে অনেকগুলো কাজ আছে, পাবলিক সচেতনতার ভিতরে ট্রাফিক আইন পাবলিককে জানতে হবে। সিটি কর্পোরেশনের যন্ত্র ও বিদ্যুৎ বিভাগের দেয়া তথ্য মতে প্রায় 60 লাখ টাকা ব্যয়ে স্থাপিত হয় এই বাতিগুলো, আর সংস্কার ও পুনঃস্থাপনে খরচ হবে প্রায় 1 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরো থাকছে, 10 একর জমির উপর নির্মিত গাইবান্ধার রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্র এখন গোচারণ ভূমি। বন্ধ করে দেওয়া হয়েছে রোগী ভর্তি, বহির্বিভাগেও ডাক্তারের দেখা মেলে না। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রচেষ্টায় সফলভাবে কীটনাশক ছিটানোর বিশেষ ড্রোন ওড়ানো হয়েছে। ঘণ্টায় 38 কিলোমিটার গতিবেগের ড্রোনটি প্রতি মিনিটে 5 কাঠা জমিতে কীটনাশক ছিটাতে পারবে। পরীক্ষামূলকভাবে ওড়ানো এই ড্রোনটি দিয়ে কৃষিতে ব্যাপক পরিবর্তন আনতে চান গবেষকরা। খুলনা থেকে তরিকুল ইসলামের প্রতিবেদন, আর ক্যামেরা ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের ছাত্র কাজী মাহমুদ হাসান ক্যাম্পাসের আকাশে ড্রোন উড়াচ্ছেন। এর প্রধান উদ্দেশ্য ফসলের ক্ষেতে সহজ পদ্ধতিতে কীটনাশক ছিটানো। প্রতি মিনিটে 5 কাঠা জমিতে কীটনাশক ছিটাতে পারবে এ ড্রোন। এর মাধ্যমে দেশের কৃষিতে পরিবর্তন আসবে বলে মনে করেন মাহমুদ হাসান। বর্তমানে আমাদের কীটনাশক ছিটানো যেটা, এটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ তারা হাত দিয়ে ছেটায়। তখন আমরা আসলে এটা তৈরি করি এবং এটাতে আপনি প্রায় 1 মিনিটে 1 লিটার পর্যন্ত স্প্রে করতে পারবেন এবং সেটা মাত্র 60 সেকেন্ড সময়ে। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক জানালেন, ঘন্টায় 38 কিলোমিটার গতিবেগে 5 কেজি ওজনের ড্রোনটি একবারে 25 মিনিট উঠতে পারবে। কোনো সময় যদি এটা কোনো বাধার সম্মুখীন হয়, সে বেস স্টেশনে ফেরত আসতে পারে। এই ক্যাপাসিটি এটার মধ্যে দেওয়া আছে। ভবিষ্যতে আমাদের যেটা চিন্তা, এটা দিয়ে যেন বীজ বা সার এগুলাও স্প্রে করা যায় কিনা। এদিকে গবেষণায় নিয়োজিত শিক্ষক ও শিক্ষার্থীরা কৃষিকাজের উন্নয়নের স্বার্থে ড্রোন সম্পর্কিত প্রচলিত আইন শিথিল করার দাবি জানিয়েছেন। গভর্নমেন্ট যদি তাদের সাপোর্ট দেয় তাহলে যেটা হবে যে একটা কৃষক এটা তো একজনই কিনতে পারবে, কারণ এগুলো অনেক কস্টলি। সেক্ষেত্রে যদি একটা তাদের সমিতি যেগুলো আছে তাদের থেকে যদি প্রত্যেক এরিয়াতে একটা করে কেনা হয়, অথবা তাদের কাছে আমরা যদি ভাড়াও দিই, তারা এখানে আমাদের এরকম 500-1000 কিছু দেবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যখন কীটনাশক বা সার এগুলা ছিটাবে, তখন যদি এগুলা শিথিল করা যায় তাদের ক্ষেত্রে আইনটা, সেক্ষেত্রে হয়তো সম্ভব। কারণ এই ধরনের ড্রোন খুব বেশি উপর দিয়ে যাবে না, যেটা হেলিকপ্টার বা এরোপ্লেনের উড়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি এই ড্রোনটি 200 মিটার উঁচুতে উঠে প্রতিবার 3 লিটার কীটনাশক ছিটাতে পারে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। কঙ্কালের মতো অনেকটা দাঁড়িয়ে আছে প্রায় 10 একর জমির ওপর গাইবান্ধার রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রটির মরিচা ধরা অবকাঠামোগুলো। তৎকালীন পাকিস্তান আমলে নির্মিত স্বাস্থ্য কেন্দ্রটি এখন গোচারণ ভূমি। এতে দিনের পর দিন কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে হাজার হাজার মানুষ। প্রতিষ্ঠানটির এমন দুর্দশার জন্য স্বাস্থ্য বিভাগকে দায়ী করছেন মানবাধিকার কর্মীরা। তবে প্রতিষ্ঠানটিকে বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের প্রচেষ্টা চলছে বলে জানান সিভিল সার্জন। হেদায়েত ইসলাম বাবুর প্রতিবেদন, আর ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। একসময় গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য আস্থার জায়গা ছিল গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু দিনের পর দিন উন্নয়নের বদলে হয়েছে চরম অবনতি। স্বাস্থ্যকেন্দ্র জুড়ে হাঁস মুরগি ও গবাদি পশুর অবাধ বিচরণ, আর চিকিৎসক, সেবিকা ও কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবনগুলোর করুণ চিত্র বলে দেয় স্বাস্থ্যকেন্দ্রটি এখন আর সচল নেই। কোনো ডাক্তার নাই, রোগী আসে না, অনেক দূর যাওয়া লাগে, কোনো প্রকার চিকিৎসা আমরা পাচ্ছি না। এ নিয়ে বহুবার আমরা আন্দোলনও করছি, আন্দোলন করেও কোনো সুফল আসেনি। হাসপাতালটা জরুরি ভিত্তিতে একটু আধুনিক হাসপাতাল হিসেবে রূপান্তরিত হলে আমাদের সুবিধা হবে। প্রায় 1 যুগ আগে রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়। বহির্বিভাগে চিকিৎসা সেবা চালু থাকলেও 2 সপ্তাহেও একদিন ডাক্তারের দেখা মেলে না। প্রতিষ্ঠানটির এমন বেহাল দশার জন্য স্বাস্থ্য বিভাগকে দায়ী করলেন এই মানবাধিকার কর্মী। সিভিল সার্জনের দায়িত্ব পালন করলে, উনি সঠিক দায়িত্ব পালন করলে এটা সচল হবে এবং তাদের
তাদের সেবা নিশ্চিত করা সম্ভব হবে। তবে স্বাস্থ্যকেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দাবি, ওষুধ ও চিকিৎসক সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব হয় না। তবে প্রতিষ্ঠানটিকে বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের পদক্ষেপের কথা জানালেন জেলায় স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রতি জেলায় একটা করে মেডিকেল কলেজ হসপিটাল চালু করা হবে। যেহেতু আমাদের ওখানে জমি আছে, বিশেষ প্রায় 23 একরের মতো জমি আছে আমাদের, ওখানে ওই জমিতেই ওটা করা সম্ভব। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে ঘটনার অবকাঠামো বিষয়ে সবকিছু জানতে চেয়ে এবং ছবি চেয়ে আমাদের কাছে পাঠাচ্ছে, আমরা ছবি কিছু তুলে পাঠাচ্ছি। স্বাস্থ্যকেন্দ্রটি কত সালে স্থাপন করা হয় জেলা স্বাস্থ্য বিভাগের কাছে এমন কোনো তথ্য নেই। প্রতিষ্ঠানটিতে 22টি পদে জনবল থাকার কথা থাকলেও কাগজ কলমে একজন ডাক্তার সহ কর্মরত আছেন 16 জন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেখছেন সময় সংবাদ। নতুন স্মার্টফোন খুঁজছেন? এখন স্মার্টফোনের সেরা অফার পাচ্ছেন দেশ জুড়ে ছড়িয়ে থাকা 2000-এরও বেশি গ্রামীণফোন এক্সপ্রেস আউটলেটে। স্যামসাং, সিম্ফনি, লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সাথে আকর্ষণীয় গিফট এবং ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার পেতে এক্ষুনি চলে আসুন। চলো বহুদূর গ্রামীণফোন। নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে 2 নারী সহ অপহরণকারী চক্রের 7 সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল দুপুরে ফতুল্লার ভুইগড় এলাকা থেকে তাদের আটক করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, বাসেদ আলম বাশার নামে এক প্রতারক ও তার সহযোগীরা গত 18 সেপ্টেম্বর ডিবি পুলিশের এসআই পরিচয়ে ভুইগড় সাহেব পাড়ার কবির হোসেন নামে এক মাছ ব্যবসায়ীকে অপহরণ করে। পরে ব্যবসায়ীর পরিবারের কাছ থেকে 20,000 টাকা মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। ব্যবসায়ীর স্ত্রী ডিবি পুলিশ কার্যালয়ে গিয়ে জানতে পারেন বাসেদ আলম বাশার নামে কোনো এসআই নেই। তার অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ ভুইগড় এলাকায় অভিযান চালিয়ে খেলনা পিস্তল ও হ্যান্ডকাপ সহ বাশারকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের আরও 6 সদস্যকে আটক করা হয়। দেশের বাইরের খবর। একদিনের ব্যবধানে আবারও আফগানিস্তানে শিয়া সম্প্রদায়ের ওপর বোমা হামলার ঘটনায় অন্তত 14 জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত 24 জন। বুধবার দেশটির বাঘ প্রদেশে একটি মসজিদের সামনে এই হামলা চালানো হয়। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায় মসজিদের সামনে জড়ো হলে তাদেরকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। মুহূর্তেই হুড়োহুড়ি শুরু হয়ে যায় পুরো এলাকায়। এ সময় হতাহতদের দেহ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এর আগে মঙ্গলবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদের সামনে বন্দুকধারীর হামলায় নিহত হন অন্তত 18 জন এবং আহত হন প্রায় অর্ধশত। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোতে বুধবার রুশ ও সরকারি বাহিনীর অর্ধশতাধিক বিমান হামলায় অন্তত 21 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। 81 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। উদ্ধারকারী দল ও পর্যবেক্ষণ সংস্থা জানায়, আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে হামলা চালালে আশপাশে এসব প্রাণহানির ঘটনা ঘটে। দিনভর হামলায় আরও প্রায় 100 মানুষ আহত হয়, যাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। আল জাজিরা প্রকাশিত ছবিতে উদ্ধারকারী দল হোয়াইট হেলমেটের সদস্যদের ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার করে দেখা যায়। এর আগে বুধবার সকালে ফেরদৌস নামক এলাকার একটি বাজারে বিমান হামলায় অন্তত 22 বেসামরিক নাগরিক নিহত হয়। দাতব্য সংস্থার তথ্য মতে আলেপ্পোর পূর্বাঞ্চলে অবরুদ্ধ 2,75,000 মানুষের জন্য মাত্র 11টি অ্যাম্বুলেন্স ও 35 জন ডাক্তার রয়েছে। এ অবস্থায় সেখানে অব্যাহত বিমান হামলায় ব্যাপক প্রাণহানি ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ার উত্তরাঞ্চলের একটি গ্রামে আইএসের কাছ থেকে পালিয়ে আসা অন্তত 300 সাবেক জঙ্গিকে আটক করেছে বিদ্রোহী গ্রুপ ফ্রি সিরিয়ান আর্মি। তাদের মধ্যে ফ্রান্স, নেদারল্যান্ড, পোল্যান্ড, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার কয়েকটি দেশের নাগরিক রয়েছে বলে জানিয়েছে বিবিসি। আটককৃতদের একজন জানান, 2 বছর আগে নেদারল্যান্ডস থেকে বেলজিয়াম ও তুরস্ক হয়ে সিরিয়ার রাক্কায় জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ দেন তিনি। আইএস জঙ্গিরা অন্য দেশ থেকে আসা সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করে জানিয়ে তিনি বলেন, যারা নতুন আইএসের সঙ্গে যোগ দেয় তাদেরও কঠোর জীবনযাপনে বাধ্য করা হয়। ফ্রি সিরিয়ান আর্মির পক্ষ থেকে জানানো হয়, আইএসের থেকে পালিয়ে আসা বিদেশিদের যথাযথ পুনর্বাসন ও নিজ দেশে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। টানা 7ম হোম সিরিজ জয় হয়তো হয়নি, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের অর্জন কোনো অংশে কম নয়, এমনটাই মত ক্রিকেট বিশ্লেষকদের। শেষ ম্যাচে টস ভাগ্য সহায় হলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে বলেও মনে করেন তারা। তবে পুরো সিরিজটি ছিল দারুণ উপভোগ্য। ম্যাচের বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির সঙ্গে ক্রিকেটারদের মানিয়ে নেওয়াটাও সিরিজের বড় পাওয়া হিসেবে দেখছেন তারা।
লাকি গ্রাউন্ড চট্টগ্রামে লেখা হবে টাইগারদের আরও একটি বিজয়ের গল্প, উড়বে বিজয় নিশান। যে মাঠে শেষ 10 ম্যাচের 8টিতে জয় এসেছে, সেখানে এমন স্বপ্ন দেখাই স্বাভাবিক। কিন্তু ভাগ্যের সঙ্গে প্রকৃতিও এদিন মুখ তুলে দেখেনি বাংলাদেশের দিকে। টানা তৃতীয় ম্যাচে টসে হার, ম্যাচটা যেন সেখানে নিজেদের করে নেয় ইংল্যান্ড। মুশফিকের আত্মবিশ্বাস ফেরানো ইনিংস জয়ের সম্ভাবনা জাগালেও শিশির ও উইকেটের বিচিত্র আচরণে তার সম্ভব হয়নি। শেষ ম্যাচে হারের কারণ হিসেবে এসবকে চিহ্নিত করলেন ক্রিকেট বিশ্লেষকরা। টসটা বেশ ক্রুশাল ছিল, প্রথম সারির ব্যাটসম্যানরা অপরচুনিটিজের ফুললি ইউটিলাইজ করতে পারেনি। এই উইকেটে বাংলাদেশ 277 রান যে করেছে, এই রানটুকু আর একটু বেশি করার সুযোগটা বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে ছিল। ইংল্যান্ড যখন ব্যাট করতে নামলো তখন কিন্তু আশ্চর্যজনকভাবে উইকেটের চরিত্রটা একটু মানে বদলে গেল আর কি। দেখা গেল যে বল বেশ সহজে ব্যাটে আসছে এবং রান তোলাটা তাদের জন্য বেশি কষ্টকর বিষয় হচ্ছে না। উইকেটের টার্নও কিন্তু কমে গিয়েছিল। শিশিরটা একটু সমস্যা করেছে বাংলাদেশের বোলারদের জন্য। সিরিজ হারলেও ইংলিশ লায়নদের সঙ্গে প্রতিটি ম্যাচেই সমানে সমান লড়েছে টাইগাররা। প্রথম ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে যাওয়া কিংবা দ্বিতীয় ম্যাচে অল্প রান করেও জয় পাওয়া, প্রতিটি ম্যাচেই শুধু ইংলিশদের সঙ্গে নয়, টাইগারদের দিতে হয়েছে স্নায়ুর পরীক্ষাও। তাই ঘরের মাঠে টানা 7 সিরিজ জয় না হলেও এই সিরিজ থেকে প্রাপ্তিও কম দেখছেন না বিশ্লেষকরা। আমাদের ওপেনিং জুটিটা খুব ভালো একটা শক্ত অবস্থানে আমাদেরকে পৌঁছে দিতে পেরেছে। প্লাস আমরা কিন্তু ক্লোজ ম্যাচ হেরেছি, কিন্তু ক্লোজ ম্যাচ জেতাও যায় সেটাও কিন্তু দেখিয়েছি। এটা একটা ভালো 3 ম্যাচ সিরিজ হয়েছে, যেখানে হেরেছে ঠিক আছে, বাট বাংলাদেশ বিভিন্ন সময় কিন্তু তারা ডমিনেট, এবং এইটাই হচ্ছে একটা ভালো টিমের লক্ষণ। আমরা এখন একটা পর্যায়ে গেছি এবং সেটার ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে হবে। ওয়ানডে শেষ, এবার অপেক্ষা টেস্ট সিরিজের। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশ ফিরছে 15 মাস পর। তাই টেস্ট র্যাঙ্কিংয়ে 4র্থ স্থানে থাকা ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জটা আরও বেশি টাইগারদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ডের সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত সিরিজ হেরেছে মাশরাফি বাহিনী। টাইগারদের হারে হৃদয় ভেঙেছে ম্যাচ দেখতে আসা ক্রিকেট প্রেমীদেরও। তবে ওয়ানডে সিরিজ হারলেও টেস্টে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা তাদের। দীর্ঘ 15 মাস পর ক্রিকেট ফিরেছে চট্টগ্রামে। বন্দরনগরীর ক্রিকেট প্রেমীরা তাই সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আশেপাশে। টিম বাংলাদেশের সপ্তম ওডিআই সিরিজ জয়ের সাক্ষী হতে বৃষ্টি উপেক্ষা করেও ম্যাচ দেখতে আসেন অনেকেই। টিকিট না পেয়েও ক্রিকেট প্রেমীরা চেষ্টা চালিয়েছেন গ্যালারিতে প্রবেশ করার। সাকিব তামিমদের মাঠের পারফরম্যান্স কি আর কেউ হাতছাড়া করতে চান? অনেক খুশি লাগতেছে যে আমরা টিকিট পেয়ে গেছি, খুব আনন্দ সহকারে আসছি। আর বাংলাদেশ তো ইনশাআল্লাহ জিতবে। বাংলাদেশ অবশ্যই ইংল্যান্ডকে হারাবে, আমরা সিরিজ জিতবো। দীর্ঘ 15 মাস পরে খেলা হয়েছে, তো প্রথম থেকে যেভাবে জুটিটা হয়েছিল আমরা মনে করি যে বাংলাদেশ 300 রান না গেলেও 300 রানের কাছাকাছি যাবে। 3.25 শতাধিক রান করে বাংলাদেশ যখন ইংল্যান্ডের সামনে লড়াকু টার্গেট ছুড়ে দিল, তখনও জয়ের আশায় বুক বেঁধেছিল অনেকেই। বোলিংটা ভালো হলেই উল্লাসে মাতবে সবাই। যতটুকু করেছে ততটুকুতে আমরা সন্তুষ্ট। যে টার্গেট দিয়েছে এই টার্গেটে আমরা ফাইট করার খেলা আছে, কিন্তু বোলিংটা ভালো করলে হয়ে যাবে। দ্বিতীয় ম্যাচে যে বোলিংটা করছে ওইটা যদি আজকে করতে পারে, অবশ্যই আজকে আমরা জয় নিয়ে বাসায় ফিরতে পারবো। কে জানতো এই সারি থেকেই বেরোবে দীর্ঘশ্বাস। মাঝপথেও ক্রিকেট প্রেমীরা মনে আশা বেঁধেছিল, কিন্তু এদিন আর হলো না। টানা সপ্তম ওডিআই সিরিজ জয়ের স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। ম্যাচ শেষে আশা নেয় হতাশার স্রোতে, আর সমর্থকদের কণ্ঠ থেকে ঝরে সিরিজ হারার দুঃখ। বাংলাদেশের জন্য অনেক খারাপ লাগতেছে, খারাপ লাগলেও আমরা অনেক ভালো খেলছি। আমরা নেক্সট টাইম বাংলাদেশের জন্য আরো অনেক যাতে আরো আমরা অনেক ভালো খেলা উপহার পাই তাদের থেকে, এই দোয়াই করি আমরা সবাই। আসলে এখানে ব্যর্থতা বলা যায় না, ইংল্যান্ড এমনিতেই ভালো দল, বাংলাদেশও ভালো খেলছে, আর ভালো খেলেই হারতে হবে। হয়তো ইমরুল ক্যাচটা যদি না থাকতো হয়তো ম্যাচের ইয়াটা রেজাল্ট অন্যরকম হইতে হতো। তামিম 46 করছে, ইমরুল কায়েস 45 করছে, তারপর আপনার মুশফিকুরও একটা ভালো ইনিংস খেলছে। কভার ব্যাটসম্যানদের উচিত ছিল তাদের আরেকটু দায়িত্ব নিয়ে খেলা। ইনশাআল্লাহ টেস্টে ভালো করবে, এটা আমরা আশা করি। ওয়ানডে সিরিজ হারলেও টেস্ট সিরিজ তো রয়েই গেছে। চট্টগ্রামবাসীরা আবারও মাততে চায় টেস্ট জয়ের উল্লাসে। নাসির সুলতান, সময় সংবাদ, চট্টগ্রাম। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল 5:30টায় শুরু হবে ম্যাচটি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পর টেস্ট ইতিহাসে দ্বিতীয় দিবারাত্রি টেস্ট ম্যাচ খেলবে এই দুদল। ওয়ানডে ও টি-20 সিরিজে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করাই টেস্ট সিরিজের আগে দারুণ আত্মবিশ্বাসী পাকিস্তান। ভারতের কাছে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেও এই ম্যাচটি 400তম টেস্ট হওয়ায় জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চাইবে পাকিস্তান। তবে অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। তিনি না থাকলেও 5 স্পেশালিস্ট ব্যাটসম্যানের সাথে এক অলরাউন্ডার সহ 5 বোলারের উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস কোচের। অন্যদিকে শর্ট ফরম্যাটের সবগুলো ম্যাচে হারায় আত্মবিশ্বাসের ঘাটতি থাকবে ক্যারিবীয়দের।
কারণ শেষ 5 টেস্ট পাকিস্তানের 3টিতে জয় থাকলেও ওয়েস্ট ইন্ডিজের 3 হার ও 2 ড্র। তাই এই ম্যাচে সব দিক থেকেই এগিয়ে থাকবে পাকিস্তান। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন ট্রফির খবর। দুর্দান্ত জয়ে প্রথমবারের মতো IHF ট্রফির ফাইনালে বাংলাদেশ পুরুষ হ্যান্ডবল দল পাকিস্তানকে 35-30 গোলে হারিয়ে লাল সবুজের প্রতিনিধিরা। এদিকে জয়ের ধারা অব্যাহত রেখে পাকিস্তানকে 38-12 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক মেয়েরা। আজ ফাইনালে দুদলই লড়বে ভারতের বিপক্ষে। হ্যান্ডবলে শেষ কবে এমন উচ্ছ্বাস দেখেছিল বাংলাদেশ? শুধু সেমিফাইনাল বলেই নয়, জয়টা যে পাকিস্তানের বিপক্ষে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে বাংলাদেশের জয় 35-30 গোলে। এর আগে প্রথমবারের মতো IHF ট্রফির ফাইনালের লক্ষ্যে খেলতে নামে বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরেই গত আসরে স্বপ্নভঙ্গ হয়েছিল ইমরান সোহেলদের। প্রথম মিনিটেই লিড স্বাগতিকদের, পরের মিনিটেই পাকিস্তান সমতা আনে। ক্ষণে ক্ষণে রং বদলানোর ম্যাচের প্রথমার্ধ 13-14 গোলে এগিয়ে থেকে শেষ করে পাকিস্তান। বিরতি থেকে ফিরেই আগ্রাসী পাকিস্তান 28-25 গোলে এগিয়ে যায়। তবে শেষ মিনিটের নাটকীয়তায় ম্যাচে ফিরে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় 28-28 গোলের সমতায়। অতিরিক্ত সময়ে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। রবিউলের 2 গোলের সঙ্গে মেহেদী আরও 1 গোল করলে প্রথমবারের মতো ফাইনালে ওঠার উল্লাসে মাতে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ 8টি গোল করেছেন মোহাম্মদ সরকার। শেষ মুহূর্তের জয়ে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ দলের অধিনায়ক, সঙ্গে প্রত্যাশা করেছেন প্রথমবারের মতো শিরোপা জয়। আমাদের ইচ্ছা ছিল প্রথম থেকে যে আমরা ফাইনাল খেলবো এবং ভালো কিছু একটা করবো। ইনশাল্লাহ সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। প্রথম থেকে আমরা যেভাবে প্রেসারে খেলি, স্পিডে খেলি, আমাদের যে একটা উদ্দীপনা থাকে আমরা জিতবো, সেই উদ্দীপনাটা আমাদের মধ্যে কাজ করছে। এদিকে নারীদের সেমিফাইনালে পাকিস্তানকে 38-12 গোলে উড়িয়ে দিয়ে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। প্রথমার্ধে 19-7 গোলে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে শিফা 8টি ও শাহিদা বানু 7টি গোল করেন। গতকাল যে ভুলগুলো করছিলাম ওগুলো আজকে আমরা সংশোধন করছি, যেমন পাসিং কেসিং কোনো তেমন একটা মিস হয় নাই। আমাদের আজকে প্রথম অ্যাটাকটা খুবই সুন্দর শুরু হয়েছে। আমরা যদি এইভাবে শুরু করতে পারি প্রতিটা অ্যাটাকই, তাহলে আমরা ইনশাল্লাহ অনেক ভালো করব। 2 ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আসলে সাবেক চ্যাম্পিয়ন ভারত। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের বাজারে যখন তখন বাড়িয়ে দেওয়া হচ্ছে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম। হয়রানির শিকার সাধারণ মানুষ, দ্রুত ওষুধ নীতি প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। কাল ঢাকা আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কর্ণফুলী নিচে টানেল নির্মাণ সহ 25টি মেগা প্রকল্পের সম্ভাবনা, ঋণ চুক্তির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। বিদেশমুখী মানুষের চাপ সামলাতে গিয়ে রাজধানীর প্রবাসী ভবনে হিমশিম অবস্থা, অব্যবস্থাপনা সহ নানা হয়রানির অভিযোগ, ঢাকার বাইরে কার্যক্রম চালুর সিদ্ধান্ত। বছরের পর বছর অচল পড়ে আছে রাজশাহী মহানগরীর স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার বাতি, সমস্যার সমাধানের আশ্বাস সিটি মেয়রের। এবং টানা 7ম সিরিজ জয়ের স্বপ্ন পূরণ না হলেও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অর্জন কম নয়, মত ক্রিকেট বিশ্লেষকদের। টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা সমর্থকদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিরিয়াল এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।